প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পর্যাবৃত্তিক গতির আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার শুরু করছি। তো আমরা গত লাস্ট ক্লাসে ব্যবকলনীয় সমীকরণটা আমরা বের করেছিলাম এবং সেই সমীকরণে যে দুইটা সমাধান হয় সেই পর্যন্ত আমরা লিখেছিলাম এবং এই পর্যন্ত আমাদের গত লাস্ট ক্লাসটা এই জায়গায় এসে শেষ হয়েছিল। তো আমরা এখানে এই ব্যবকলনীয় সমীকরণ সমাধান করলে যে দুইটা সমাধান পাওয়া যায়, সেই দুইটা সমাধানে যে রাশিগুলো এসছে এই রাশিগুলো সম্বন্ধে আমাদের একটু জ্ঞান অর্জন করা প্রয়োজন। শুরুতে দেখো এখানে একটা দুইটা সমাধান, একটা হচ্ছে x = a sin ওমেগা t প্লাস ডেল, আর একটা হচ্ছে x = a cos ওমেগা t প্লাস ডেল। অর্থাৎ সমাধানে একটা সাইন ফাংশন এসছে, একটা cos ফাংশন এসছে। এই দুটা সমীকরণের ব্যবহারের পার্থক্য হচ্ছে যে স্পন্দন গতি সমান কোন একটা কণাকে যদি সাম্যাবস্থা হতে, অর্থাৎ এই যে x = 0 যে রেখাটা আছে সেটাকে যদি ডানে বা বামে টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে এর গতি কি একটা গতি তৈরি হবে যেটার নাম হচ্ছে স্পন্দন গতি। এখন আমরা যদি গতিটা সাম্যাবস্থা হতে কাউন্ট করি, তাহলে আমরা এই সাইন ফাংশন যে সমাধানটা আছে সেটা আমরা ইউজ করব। 1 নাম্বার যে সমাধানটা সেটা আমরা ইউজ করব। আর 2 নাম্বার যে সমাধান সেটা হচ্ছে তোমার আরেকটা অবস্থা আছে, একটা হচ্ছে সাম্যাবস্থা বা মধ্যাবস্থা বা সর্বনিম্ন অবস্থা বা স্বাভাবিক অবস্থা। আর ডানে অথবা বামে যে সর্বাধিক যে দূরত্ব অবস্থান করে সেটাকে বলা হয় সর্বোচ্চ অবস্থা বা প্রান্তীয় অবস্থা। তো গতি যদি সাম্যাবস্থা হতে তুমি কাউন্ট করো, শুরু করো, তাহলে সেক্ষেত্রে সরণের মানটা বের করতে হবে 1 নং সমীকরণ ইউজ করে। আর যদি তুমি গতি সর্বোচ্চ অবস্থান থেকে কাউন্ট করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার সরণ বের করার জন্য আমরা এই 2 নং সমীকরণটা আমরা ইউজ করবো। তার মানে গতি দুইটা জায়গা থেকে আমরা কাউন্ট করতে পারি, একটা হচ্ছে সাম্যাবস্থা হতে আর একটা সর্বোচ্চ অবস্থা হতে। আচ্ছা, তাহলে দুইটা সমীকরণের ব্যবহারের বৈশিষ্ট্যটা বুঝতে পেরেছো, কিভাবে ব্যবহার করতে হবে, কোন ক্ষেত্রে কোন সমীকরণ ইউজ করব? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা এই সমীকরণে যে রাশিগুলো এসছে এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। শুরুতে দেখো এখানে এ এসছে, তাই না? এ কে আমরা কি বলি বলতো? সাম্যাবস্থা হতে ওই যে কণাটা ডানে অথবা বিস্তার। সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলবো বিস্তার। তার মানে এটাকে আমরা কি বলবো? এ দ্যাট ইজ ইকুয়াল টু, আমি এখানে একটু লিখে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে বিস্তার। এটা ছোট হাতের এ দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই, আমরা বড় হাতের এ দিয়ে লিখেছি। অ্যামপ্লিটিউড বলা হয় ইংলিশে। আচ্ছা, এবারে দেখো ওমেগা কি সেটা তোমার জানা আছে। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এটা তোমাদের জানা আছে, তাই না? টি কি বলো তো? ছোটতে টি কি? যে কোনো সময়। তাহলে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক আর ছোটতে টি হচ্ছে যে কোনো সময়। আর এই ডেলটাকে বলা হচ্ছে, এটা একটা স্পেসিফিক নাম আছে, এই ডেলটাকে বলা হয় আদি দশা। আদি দশা। এটাকে বলা হচ্ছে আদি দশা। কাকে বলে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি একটু পরে। আর ওমেগা টি প্লাস ডেল এই টোটালটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে টি সময় পরের দশা। টি সময় মানে যে কোনো সময় পরে যে দশা, টি সময় পরে পরের পরে দশা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে দশা কি জিনিস আর আদি দশা কি জিনিস? আচ্ছা, দশা হচ্ছে যে তোমার কণার গতির সামগ্রিক অবস্থাকে বোঝানো হয়, যে ওই মুহূর্তে তোমার ওই কণাটার সরণ কত হবে, বেগ, ত্বরণ, গতিশক্তি, বিভব শক্তি, আরো যে রাশিগুলো আছে এই সমস্ত রাশিকে আমরা কি বলবো? একত্রে দশা বলবো। তাহলে এই যে ওমেগা টি প্লাস ডেল, এখানে যেহেতু টি একটা রাশি এসছে, তাহলে ওমেগা টি প্লাস ডেল এটা আসলে কোন সময়ের দশা বলতো? যে কোনো সময় পরে যে দশা, টি সময় পরে যে দশা, সেটাই হচ্ছে তোমার ওমেগা টি প্লাস ডেল। আর এই ডেলটাকে আমরা বলছি আদি দশা। আদি দশা বলতে বোঝানো হয় যে তোমার পর্যবেক্ষকের পর্যবেক্ষণ শুরুর মুহূর্তের যে দশা। যেমন তুমি যদি পর্যবেক্ষণ সাম্যাবস্থা হতে শুরু করো, সাম্যাবস্থা হতে শুরু করলে এই যে আদি দশা, এই আদি, এটা ক্যালকুলেশন থেকে এই ডেলের মানটা আসে। তো সেই আদি দশার মানটা 0 হয়ে যায় সাম্যাবস্থা হতে যদি শুরু করো, অর্থাৎ টি ইকুয়াল টু যদি 0 এবং সেটা যদি সাম্যাবস্থায় শুরু করো, তাহলে ডেলের মানটা 0 হয়ে যায়। আর যদি তুমি সর্বোচ্চ অবস্থান থেকে শুরু করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে ডেলের মানটা 0 হবে না, এক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাওয়া যায়। তো সেটা আমরা অঙ্কে গেলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আদি দশার সংজ্ঞাটা হচ্ছে যে পর্যবেক্ষকের পর্যবেক্ষণ শুরুর মুহূর্তের যে দশা, অর্থাৎ ওই সময় ওই কণাটার সরণ, বেগ, ত্বরণ, গতিশক্তি কত, সেইগুলোকে বলা হচ্ছে তার আদি দশা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আদি দশা আর দশার মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে যে আদি দশা বলতে বোঝানো হচ্ছে টি ইকুয়াল টু 0 সময়ে যে দশা, আর ওমেগা টি প্লাস ডেল দ্যাট ইজ এটা যে কোনো সময় পরে যে দশা। এটাই হচ্ছে তোমার দশা এবং আদি দশার মধ্যে পার্থক্য। সংজ্ঞা যদি পরীক্ষা কখনো আসে, তাহলে আদি দশার সংজ্ঞা কি লিখবে বলো? স্যার টি ইজ ইকুয়াল টু 0 এর ক্ষেত্রে যেই দশা সেই দশাকে স্যার বলা হয় আদি দশা স্যার। আর টি সময় পরে যেই দশা সেটাকে বলা হয় দশা স্যার।
হ্যাঁ দশা, তো দশা বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে বলো তো? সাইনের ডান দিকে এটা আছে কিন্তু, খেয়াল করো, বা কজেরও ডান দিকে কিন্তু ওইটা আছে। তার মানে কি দশা বলতে অ্যাকচুয়ালি এটা পুরো নাম হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, ইংলিশে বলা হয় ফেজ অ্যাঙ্গেল। দশা কোণ, কোন কথাটা কিন্তু এখানে উচ্চারণ করা হয় না, শুধু দশা কথাটা লেখা হয়। এটার পুরো নাম হচ্ছে তোমার দশা কোণ। হ্যাঁ, দশা কোণ, দশা ইংলিশ হচ্ছে ফেজ, আর কোণের ইংলিশ কি? অ্যাঙ্গেল। তাহলে এটার পুরো নাম হচ্ছে দশা কোণ, কিন্তু ওই কোণ কথাটা আমরা উপেক্ষা করি। কোণ কেন বলা হচ্ছে বুঝতে পারছো না? দেখো তো সাইনের ডানে এইগুলো আছে না, ওই যে ওমেগা টি প্লাস ডেল, বা শুধু যদি ডেল বলো, স্যার সাইন আর কসের সাইনের ডান সাথে পাশে কোনটা? আছে, তো সাইনের ডানে কি থাকে? অ্যাঙ্গেল থাকে। এই জন্য এটা পুরো নাম হচ্ছে দশা কোণ, ফেজ অ্যাঙ্গেল বলা হয় ইংলিশে। আচ্ছা, তাহলে আদি দশা বলতে বোঝানো হচ্ছে যে পর্যবেক্ষকের পর্যবেক্ষণের শুরুর মুহূর্তের যে দশা, সেটাই হচ্ছে তোমার আদি দশা। ওকে। আর এই এক্সটা কি বলো? বাম পাশে যে সমান সমানে বামে যে দুইটা সমীকরণে এক্স আছে, এই এক্সটা কি জিনিস বলো? কে বলতে পারবে? কণার সরণ। ভেরি গুড। এই এক্স ইকুয়াল টু, আরেকটু ভালো করে বলতে হবে, কথা যেটা বলবে এটার মধ্যে কোনো ত্রুটি রাখা যাবে না। এই এক্স হচ্ছে টি সময় পরে কণার সরণ, টি সময় পরে, টি যে কোনো হ্যাঁ, সময়, এই সময় পরে। টি সময় পরে কণার সরণ। ওকে, টি সময় পরে কণার সরণ। ইয়েস আচ্ছা, স্যার। তাহলে আমরা এই এক্স ইকুয়াল টু, এই যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা ব্যবহার করে আমরা কি বের করতে পারি বলো? যে সমীকরণটা ব্যবহার করে আমরা কি বের করতে পারি বলো? স্যার টি সময় পরে কণার সরণ বের করতে পারি। এই সময় পরে কণার সরণ বের করতে পারি। তাহলে আমার এই সমীকরণে যে রাশিগুলো এসছে, এই রাশিগুলো পরিচয় কি সেটা আমরা জেনে গেলাম। দশা কি জিনিস, আদি দশা কি জিনিস, সেই বিষয়গুলো আমরা জেনে গেলাম। এবারে ঝটপট তোমরা এই প্রশ্নের উত্তর দাও তো। স্পন্দন গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ ধরো এক্স ইকুয়াল টু 4 sin 50 পাই টি প্লাস পাই ডিভাইডেড 3। তাহলে এখন বলো তো, এটা একটা স্পন্দন গতি সম্পন্ন করে একটি কণার গতির সমীকরণ তথা সরণের সমীকরণ। এখন এখান থেকে তোমাকে বের করতে বলা হচ্ছে যে কণাটির বিস্তার কত, অর্থাৎ এ কত, এরপরে তোমাকে বের করতে বলা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক কত, পর্যায়কাল কত, আদি দশা কত, এইগুলো চাওয়া হচ্ছে। এবং আরেকটা জিনিস চাওয়া হচ্ছে যে টি ইকুয়াল টু, ধরো টি ইকুয়াল টু 0.01 সেকেন্ড পরে কণাটির সরণ কত হবে, এইগুলো চাওয়া হচ্ছে তোমার প্রশ্নে। এইরকম একটা সমীকরণ দিয়ে এই বিষয়গুলো তোমার কাছ থেকে চাওয়া হচ্ছে, তো তুমি কি করবে এখন বলো? তাহলে এখানে দেখো গতির সমীকরণে কোন ফাংশনটা আছে, সাইন না কজ? স্যার সাইন। একটু রেসপন্স করো, হ্যাঁ, কুইক রেসপন্স করবে। তাহলে আমাদের সাইনের যে সমীকরণ সেটা লিখে ফেলো এখানে, এক্স ইকুয়াল টু এ সাইন, সমাধান যেটা আমাদের জানা আছে ওমেগা টি প্লাস ডেল, এটা আদর্শ সমীকরণ, তো এটার সাথে কম্পেয়ার করো। তো কম্পেয়ার করলে কি লিখবে এখন বলো, কুইক রেসপন্স করো। স্যার a is equal to 4, ওমেগা is equal to স্যার a is equal to 4, 50 পাই, ওমেগা is equal to 50 পাই। হ্যাঁ, আর তাহলে স্যার আমার টি বিস্তার হচ্ছে ইকুয়াল টু 4, del is equal to pi ডেল্টা by ইজ 3 equal যদি to pi এসআই by এর 3. সঙ্গে দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে 4 মিটার। এবারে ওমেগার জায়গায় আমরা পেয়ে যাচ্ছি 50 ইনটু পাই, মানে হচ্ছে তোমার 3.14। এটা ক্যালকুলেশন করলে যা হবে তত রেডিয়ান পার সেকেন্ড, রাইট? আর ওমেগা পেয়ে গেলে আমরা কি টি বের করতে পারি না? কেননা টি ইকুয়াল টু, আমাদের এখানে একটা Yes, sir, ফর্মুলা আছে। 0.04। হ্যাঁ, আমি এখানে এটা করাইনি, পরে আমরা করাবো। টি ইকুয়াল টু টুয়াইস পাই 2 pi by omega. হ্যাঁ, এখান থেকে আমরা টি পেয়ে যাবো। স্যার 0.04। আচ্ছা, যাই, এগুলো তোমরা বের করবে। এবারে চলে এসো, ডেল কত হবে? ডেল মানে কি? আদি দশা। তো Sir, pi by 3. প্রদত্ত pi by 3. আদর্শ সমীকরণ 5/3। কম্পেয়ার করো। তাহলে আমরা ডেল এর পরিবর্তে কি পাচ্ছি? ডেল ইকুয়াল টু পাই বাই 3। তো পাই বাই 3 মানে কত ডিগ্রি আমরা এখানে দিতে পারি? 180/3। তার মানে কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। Sir, 16 degree. হ্যাঁ, ওটা পাই বাই 3 তে রাখলেও হবে, কোনো সমস্যা নেই। আর আরেকটা জিনিস চাওয়া হয়েছে যে যে কোনো সময় পরে কোণাটার সরণ কত হবে। তো এটা বের করার জন্য তোমরা কি করবে বলো তো? তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণ টি এর মান কত বসাবে? এক্স ইকুয়াল টু, দেখো সব মান জানা আছে, 4 সাইন, এখানে 50 পাই মানে কত? 180 ডিগ্রি। সাইনের অ্যাঙ্গেল এটা, হ্যাঁ, এটা ডিগ্রিতে লিখতে হবে কিন্তু, রেডিয়ানে লিখবে না কিন্তু। আবার ভুল করে কিন্তু ওখানে 3.14 লিখা যাবে না। 3.14 কখন লিখা যায়? যখন তুমি রেডিয়ানে প্রকাশ করো, কিন্তু এখানে সাইনের ডান পাশে আছে, এটা আমরা কোণে প্রকাশ করব। তো ঠিকই, যে কোনো সময়, তো কত সময় পরে তুমি সরণ চেয়েছো? 0.01। আর এখানে 0.01 second. পাই বাই 3 মানে হচ্ছে 180 ডিগ্রি ডিভাইডেড 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত মিটার তুমি রেজাল্ট বের করতে পারবে না? সামথিং মিটার তৈরি হবে, ওই সময় পরে কত সরণ জি সেটা স্যার। তুমি পেয়ে যাবে। দেখো এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, যে সরণের সমীকরণ থেকে আমরা দেখো সবগুলো রাশি আমরা কিভাবে বের করতে পারি। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। আচ্ছা, এবারে চলে এসো, এই যে আমরা যে সরণটা পেলাম, এই সরণটা ব্যবহার করে, হ্যাঁ বলো।
স্যার কোশ্চেনে কি স্যার সব একক এসআই এককে দেওয়া থাকবে? হ্যাঁ, সেটা আমি বলেছি যে সবগুলো রাশি এসআই এককে দেওয়া থাকলে তার মানে সবগুলোকে এসআই এককে লিখতে হবে, আর সিজিএস এককে দেওয়া থাকলে সেভাবে তোমাকে লিখতে হবে, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার হবে। ঠিক আছে, ওকে স্যার, বুঝতে এটা পেরেছি। অঙ্কে উদ্দীপকে বলে দেওয়া থাকবে যে কোন এককে আছে। স্যার হ্যাঁ বলো। স্যার এক্স এর যে সমীকরণটা এটা যদি cos এ থাকে তাহলে কি মানে সর্বাবস্থান থেকে সর্বোচ্চ অবস্থান থেকে। সর্বোচ্চ অবস্থান থেকে হ্যাঁ মানে সরণটা হবে এতটুকু? হ্যাঁ হ্যাঁ, যেমন আমি এই যে বলি তা তোমাকে ওইটা একটু হ্যাঁ তোমাকে একটু বলে দিই। একটু হ্যাঁ বুঝাই দিলে ভালো হয়। হ্যাঁ, ধরো এটা ক্যালকুলেশন করে এই এক্স এর মান ধরো আমি একটা আন্দাজি মান দিয়ে আমি এখানে বোঝাবো তোমাদের। হ্যাঁ, ধরো ক্যালকুলেশন করে এখানে এসছে ধরো 2, ধরো তোমার মিটার এসছে, 2 মিটার এসছে। আচ্ছা বলো তো এই গতির বিস্তার কত ছিল বলো তো? 4 মিটার। এখন তুমি ক্যালকুলেশন মিটার। করে ওই যে 0.01 সেকেন্ড পরে তোমরা ক্যালকুলেশন করবে, কিন্তু এটা আসবে না। তো 2 মিটার এসছে ধরো, তাহলে তুমি কি বলবে বলো? তাহলে তোমার এখন আমি চিত্রে চলে যাচ্ছি, বলো তাহলে ওই স্পন্দন গতি সম্পন্ন কণাটা এই যে সাম্যাবস্থা হতে এই যে ভার্টিক্যাল যে ডটের যে রেখাটা লেখা আছে যে x=0 যে রেখা, এই রেখা থেকে তাহলে কত দূরে অবস্থান করবে বলো সাম্যাবস্থা হতে, যেহেতু সাইন ফাংশন আছে এখানে, বলো? 2 মিটার দূরে অবস্থান করবে। তাহলে 2 এখানে মিটার দূরে স্যার। তাহলে টোটাল বিস্তার কত বলা আছে? 4 মিটার না? তাহলে তোমার এখান থেকে Yes, sir. 4 মিটার হয়, তাহলে মাঝামাঝি এরকম একটা অবস্থানে থাকবে, এটাই হচ্ছে তোমার 2 মিটার। তার মানে সাম্যাবস্থা হতে সে কত দূরত্বে আছে এখন? 2 মিটার দূরত্বে আছে। 2 2 মিটার। মিটার। এটা বুঝতে হবে। আচ্ছা, আর যদি তুমি ওটা কস ফাংশন দেওয়া থাকতো তখন সেটা কি বলতে জানো? তখন সাম্যাবস্থা হতে না, তখন এই যে সর্বোচ্চ অবস্থা হতে এই যে অবস্থাটা, এটার নামই হচ্ছে তোমার সর্বোচ্চ অবস্থা। আর এই সর্বোচ্চ অবস্থা হতে এদিকে কত দূরত্বে আছে সেটা তুমি বের করতে পারবে। বুঝতে পেরেছো? আমার কথা নিতে পেরেছো? জি স্যার, তাহলে বলবো সর্বোচ্চ অবস্থান থেকে 2 মিটার দূরে আছে। হ্যাঁ, স্যার 2 ওইটা তো মিটার। তাহলে এভাবে বলা যাবে না যে সাম্য অবস্থান থেকে ওইটা বিয়োগ করে দিলে বের হবে না, আবার সাম্য অবস্থান থেকে তো দূরে আছে মানে হ্যাঁ সর্বোচ্চ হ্যাঁ অবস্থান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইন ফাংশন ব্যবহার করে আমরা বলে দিতে পারি যে সর্বোচ্চ অবস্থান থেকে কত দূরে আছে। কিভাবে বের করব? যে সাম্যাবস্থা হতে যে দূরত্বটা পাবো সেটা 4 থেকে কি করে দিব? মাইনাস করে দিব। তাহলে সর্বোচ্চ অবস্থান থেকে কত দূরত্বে আছে সেটা আমরা পেয়ে যাব। সুতরাং ওটা কস ফাংশন দিয়ে করলেও হবে, আবার তুমি সাম্যাবস্থার যে সূত্র আছে সেটা ব্যবহার করে বললেও হয়ে যাবে। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার, বুঝতে জি পেরেছি। স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার আরেকটা কথা আছে এখানে। আরেকটা কথা হচ্ছে যে ধরো আমরা এখানে ক্যালকুলেশন করে ওই যে আমরা যে অঙ্কটা করলাম, ধরো x = আমরা 2 মিটার পেলাম। আবার যদি ক্যালকুলেশন করে আমরা এটা পেতাম x = ধরো -2 মিটার পেলাম, তাহলে এটা কি বোঝাবে? এটা কি বোঝাবে আর এটা কি বোঝাবে বলো? বলো চিত্র থেকে বলো। পারা উচিত এইগুলো, এগুলো খুবই সিম্পল জিনিস। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। তাহলে বলতে পারো না, ভেরি স্যাড। এই যে x = 2 মিটার, সাম্যাবস্থা থেকে 2 মিটার 2 যেটা এটা ডান দিকে হবে। +2 মিটার যেটা সেটা প্লাস 2 হচ্ছে স্যার ডান দিকে। ডান দিকে আর আমাকে বলতে দাও। মাইনাস 2 হলে বাম দিকে। আমি -2 হচ্ছে বাম কোনো দিকে। দরকার নাই। আর x = -2 মিটার মানে সেটা সাম্যাবস্থা হতে বামে অবস্থান করবে। তার মানে x এর মান প্লাস হলে বুঝতে হবে সেটা ডান দিকে অবস্থান করবে, আর x যদি মাইনাস আসে তাহলে সেটা বুঝতে হবে যে সেটা বাম দিকে অবস্থান করবে। তার মানে এই x এর যে প্লাস মাইনাস আসে এটা আসলে মাইনাসটা ডিরেকশন ইন্ডিকেট করে। দ্যাটস অল। এই তাহলে মোটামুটি আমরা গতির সমীকরণ থেকে কিভাবে অঙ্ক সলিউশন করতে হয় সেই বিষয়গুলো আমরা জেনে গেলাম। এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হয়। এবারে চলে আসো 2 নম্বর যে টপিকটা আমরা এখানে পড়াবো। আমরা যে সরণের সমীকরণটা আমরা পেলাম x = আমরা একটু সাইন ফাংশন নিয়ে সামনে আগাবো, কসটা আমরা ইউজ করব না, ω_t + ডেল। তো আমরা আদি দশাটাকে নরমালি আমরা কি বলবো না, আদি দশাটাকে আমরা যদি 0 কাউন্ট করে দিই তাহলে আমরা এখানে সরণের যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে তোমার a sin ω_t। এটা আমরা পেয়ে যাব। এই সমীকরণে ডেল এর মানটা কত বসাবো? 0 যদি অ্যাপ্লাই করা হয়। আচ্ছা, এবারে বলো যে সরণ থেকে আমরা কিভাবে বেগ পাই বলো? তোমাদের এখন রেসপন্স করতে হবে। বেগ সরণ থেকে কিভাবে বেগ পাওয়া যায়? বেগ মানে কি? সরণের হারকে কি বলা একবার হয়? ডিডিটি করে দিন। অন্তরীকরণ করলে সরণকে সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করলে কি পেয়ে যাবে? বেগ পেয়ে যাবে। বলো, রেসপন্স করতে থাকো, যে পারো সে বলো। সাইন ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো? তাহলে a কনস্ট্যান্ট, a বামে চলে যাবে, আর সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? সাইনকে ডিফারেন্সিয়েট করলে cos ফাংশন চলে আসবে, তাই না? তাহলে আমি এখানে cos ফাংশনটা লিখে দিচ্ছি। স্যার a cos ω a t cos আবার d ওমেগা। into ওমেগা। হ্যাঁ, এখানে দেখো আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি খেয়াল করো। আমরা কিন্তু t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, কিন্তু সাইনের অ্যাঙ্গেল কিন্তু t না, এটা টোটালটা কিন্তু ω_t। এটা মনে মনে t কল্পনা করো। তাহলে আমরা পেয়ে যাব cos t, t মানে হচ্ছে ω_t, কিন্তু যাকে মনে মনে t ধরলে সেটা কি আসলে t নাকি ω_t?
তাহলে ওমেগা সেটাকে টি। আবার ওমেগা টি। আবার সময়ের সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করলে ওমেগা বের হয়ে যাবে। এই ওমেগাটা বাম পাশ শেষে কি করতে হবে? গুণ করে দিতে হবে। এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটাই হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে বেগের সমীকরণ। এবং এই বেগের সমীকরণ আমরা কখন ব্যবহার করে বেগ বের করব? যদি সময়ের সাপেক্ষে বেগ চাই। দেখো এখানে সময় ফ্যাক্টরটা আছে কিন্তু। তার মানে যে কোনো সময় পরে স্পন্দন গতি সম্পন্ন কোনো একটা কণার বেগ কত হবে? সময় পরে, সময় কালিক পর্যাবৃত্ত গতি যেটা বলা হয় সময়ের সাপেক্ষে। তাহলে সময়ের সাপেক্ষে যদি বেগ চাই তাহলে আমরা এই সমীকরণটা ব্যবহার করে কি করব? অঙ্ক করব। দেখো এটা বুঝতে পেরেছে কিনা? আচ্ছা, এবারে জি সরণের স্যার। সাপেক্ষে যদি বেগ চাওয়া হয় তাহলে কি করতে হবে? তাহলে এই সমীকরণটা দেখে আমরা একটু আরেকটু সুন্দর করে লিখতে চাচ্ছি। ওমেগা রুট ওভার এস স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি। দেখো আমরা কি করেছি দেখো, উপরের লাইনটাকে আমরা কি করেছি দেখো, আমরা ওমেগা বাম পাশের মানে রুটের বাইরে রেখে এ কজ ওমেগা টি কে রুটের ভিতরে এনেছি। তো কোনো রাশিকে রুটের ভিতরে আনলে কিভাবে নিয়ে আসতে হবে? স্কয়ার করে নিয়ে আসতে হবে। বুঝতে জি পেরেছো? স্যার। একটু মানে জি হ্যাঁ স্যার। বা না উত্তর দিবা। তাহলে ওমেগা রুট ওভার এ স্কয়ার আর cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। সূত্রে অ্যাপ্লাই করা হচ্ছে এখানে। তো দ্যাট ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এ স্কয়ার sin স্কয়ার ওমেগা টি। আচ্ছা বলো তো এ স্কয়ার sin স্কয়ার ওমেগা টি এটা সমান আমরা কি লিখতে পারি? X এই সমীকরণটাতে ফিরে যাও। না হয় নাই। এই যে এই সমীকরণটাতে ফিরে যাও। a sin ওমেগা টি স্যার মানে এক্স কত? স্কয়ার। x। তাহলে a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি আছে। তো তার পরিবর্তে তাহলে আমরা কি লিখবো বলো? x স্যার স্কয়ার। এক্স X স্কয়ার। স্কয়ার। এক্স তাহলে v স্কয়ার। ইকুয়াল টু ওমেগা রুট ওভার এই যে a স্কয়ার মাইনাস ওটা কি হবে? x স্কয়ার। যেহেতু স্কয়ার আছে, এই যে সমীকরণটা বের হলো এটাই হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে বেগের সমীকরণ। কার সাপেক্ষে বেগ বের করার সময় এটা ইউজ করবে বলো? সরণের সাপেক্ষে যদি বেগ চাই, সরণের সাপেক্ষে যদি বেগ চাই, সরণের মান এখানে বলা থাকবে। তো সরণের সাপেক্ষে যদি বেগ চাই তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করে অঙ্ক করব। আর যদি সময়ের সাপেক্ষে বেগ চাই তাহলে আমরা এই সমীকরণটা ব্যবহার করে অঙ্ক করব। দেখো দুটো সমীকরণের ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো। না স্যার। এবারে চলে এসো, বেগ পেয়ে গেলে আমরা আরেকটা রাশি বের করতে পারি, সেটা কি বলো? ত্বরণ। ত্বরণ মানে কি বলো? ত্বরণ মানে কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। তার মানে আমরা ডি ডিটি অফ কি লিখবো? ভি লিখবো। তো দ্যাট ইজ ইকুয়াল টু ডি ডিটি আর ভি মানে কত পেয়েছি আমরা? ওমেগা এ কজ অফ কি? ওমেগা টি। এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো? মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার a সাইন অফ sin ওমেগা টি। cos ওমেগা ওমেগা টি। টি। এই যে সমীকরণটা আমরা পেলাম এটাই আমরা কার মানে কি বের করব? এই সমীকরণ ব্যবহার করে ত্বরণ বের করব। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে যদি ত্বরণ চাই তাহলে আমরা এই সমীকরণটা ব্যবহার করে অঙ্ক করব। আর যদি সরণের সাপেক্ষে চাই তাহলে দেখো এই সমীকরণটাকে আমরা লিখতেছি দেখো a মাইনাস ওমেগা স্কয়ার x। মাইনাস ওমেগা স্কয়ার আর a sin ওমেগা টি মানে কত? x। এই যে সমীকরণটা তৈরি হলো এটাই হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে সরণের সাপেক্ষে যদি ত্বরণ চাই তাহলে এইটা আমরা ইউজ করব। আচ্ছা আরেকটা জিনিস একটু চলে এসে একটু উপরের দিকে আমরা একটু যাব। সেটা হচ্ছে দেখো এই সমীকরণ থেকে বলো তো বেগের সর্বোচ্চ মান কত হতে পারে বলো তো? এই সমীকরণ থেকে একটু বলো, যে পারে সে বলো। আচ্ছা বলো তো কজের মান, কজের সর্বোচ্চ মান কি? কজের সর্বোচ্চ মান 1 প্লাস ওমেগা 1 টি ইকুয়াল টু ধনাত্মক ঋণাত্মক দিকে কত হয়? প্লাস মাইনাস 1 হয়, তাই না? প্লাস ধনাত্মক মাইনাস দিকে 1। সর্বোচ্চ প্লাস 1, ঋণাত্মক দিকে সর্বোচ্চ মাইনাস 1। তো এখানে কজের কজ ওমেগা টি যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে ভি ইকুয়াল টু কত হবে বলো? প্লাস মাইনাস ওমেগা এ। তো বেগের মান তো কখনো নেগেটিভ হয় না, তাই না? এই কারণে আমরা এখানে কি লিখবো? ভি ভি a ওমেগা। ম্যাক্স। ভি ম্যাক্স এটা মডুলাস নিয়ে নিতে পারে, মান বিবেচনা করলে কত হবে? ওমেগা এ। এই যে সমীকরণটা আমরা পেলাম এই সমীকরণ ব্যবহার করে কিন্তু আমরা সর্বোচ্চ বেগটা বের করতে পারি। আর সর্বনিম্ন বেগ কত হবে? এটা 1 নং কন্ডিশন। আর 2 নং কন্ডিশন হচ্ছে যে তোমার cos ওমেগা টি এই টোটালটা যদি 0 হয় তাহলে বলো ভি ইকুয়াল টু কত হবে? 0 হবে। কি বুঝতে জি পেরেছো? স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ তাহলে এটাই হচ্ছে কি ভি মিনিমাম। এটা হচ্ছে মিনিমাম। তাহলে বেগের সর্বোচ্চ মান কত? ওমেগা এ। আর সর্বনিম্ন মান কত? 0। এবারে চলে এসো ত্বরণের সর্বোচ্চ মান কত হবে? এখান থেকে নিজের এখন বলো, এখান থেকে বলো। এ এ এ ম্যাক্স দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে বলো? একটু নিজেরাই বলো। ওমেগা ওমেগা স্কয়ার এ স্কয়ার। ওমেগা কথা বলতে স্কয়ার পারো a। না। ওমেগা স্কয়ার আর a। এ মিনিমাম দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে? 0 হবে। এই তাহলে তোমার ত্বরণের সর্বোচ্চ মান এই সমীকরণগুলো ব্যবহার করে অঙ্ক করতে হবে। হ্যাঁ, এগুলো মনে রাখবে, সর্বোচ্চ মানগুলো মনে রাখবে সমীকরণগুলো। তো বেগের সর্বোচ্চ মান হচ্ছে ওমেগা এ আর ত্বরণের সর্বোচ্চ মান হচ্ছে ওমেগা স্কয়ার এ। ওমেগা স্কয়ার এ। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার।
তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো বের করলাম, আমরা সরণ থেকে কিভাবে বেগ পাবো, বেগ আবার দুইটা ভাবে বের করতে পারি, সময়ের সাপেক্ষে, সরণের সাপেক্ষে। আবার আমরা ত্বরণ কিভাবে বের করতে পারি, এবং সেই ত্বরণ আবার সময়ের সাপেক্ষে বা সরণের সাপেক্ষে কিভাবে বের করতে হয়, প্রত্যেকের দুইটা করে সমীকরণ আমরা বের করলাম। এবারে থার্ড ওয়ান আর একটা সমীকরণ হচ্ছে, সেটা হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে আর একটা রাশি আছে, সেটা হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল বলা হয়। তো পর্যায়কাল কাকে বলে বলতো? একটি পূর্ণ দোলন বা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে কি বলা হয়? পর্যায়কাল, তাই না? পর্যায়কাল। হ্যাঁ, আর একটা রাশি বের করো, একটা পর্যায়কাল আর একটা হচ্ছে কম্পাঙ্ক। পর্যায়কাল পেলে কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের বিপরীত রাশি, এটাকে আমরা ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করি। তো বলো তো, আমরা এখানে একটা সমীকরণ লিখতেছি, দেখো সরণের যে সমীকরণ সেটা হচ্ছে আমরা পেয়েছিলাম এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আমরা আদি দশাটাকে শূন্য কাউন্ট করে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এবারে দেখো আমরা এখানে আর একটা রাশি লিখতেছি এক্স প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু তোমার এ সাইন ওমেগা। এই পর্যন্ত আমি লিখলাম, এবং পরে ওই টি এর সাথে আমি আরেকটা রাশি যুক্ত করতেছি। এই রাশি কি সেটা আমি জানি না, 2 পাই ডিভাইডেড ওমেগা এই রাশিটি যোগ করা হলো। উপরে যে সমীকরণ, এই সমীকরণটাই আমি ব্যবহার করতেছি, এর জায়গায় এ সাইন সাইন ফাংশন ওমেগা ওমেগা, শুধু অতিরিক্ত কি করা হয়েছে এখানে বলো? স্যার টি এর সাথে 2 পাই বাই ওমেগা 2 যোগ পাই করা বাই হয়েছে। ওমেগা যোগ করা হয়েছে। 2 পাই বাই ওমেগা যোগ করা যোগ করা হয়েছে। হয়েছে। তাহলে এই জন্য সরণটাকে আমি আলাদা একটা সরণ নাম দিচ্ছি। তো আমরা ক্যালকুলেশন করে দেখবো যেখানে কি রেজাল্টটা আসে। এবারে দেখো এ সাইন ওমেগা দ্বারা গুণ করে দাও ভিতরে, তাহলে ওমেগা টি প্লাস কত হবে? 2 পাই। তো দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ সাইন, এখানে হচ্ছে 2 পাইটা আমি সামনে নিয়ে আসলাম আর ওমেগা টিটাকে একটু পরে নিয়ে গেলাম। এবার এখানে যদি কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করা হয়, চতুর্ভাগ অ্যাপ্লাই করা হয়, তাহলে কিন্তু দেখো এই রেজাল্টটাই তৈরি হচ্ছে এ সাইন ওমেগা টি। দ্যাট ইজ ইকুয়াল টু কি বলো তো? এক্স। তার মানে কি এখন বলো, এক্স প্রাইম আর এক্স পরস্পর কি হয়েছে বলো? সমান হয়েছে। সমান। তো হ্যাঁ। তার মানে কি? তার মানে তুমি এখানে যে ফ্যাক্টরটা যোগ করলা, এই ফ্যাক্টর যোগ করার কারণে কি ঘটনা ঘটেছে এখানে বলো? এর মধ্যে কি ঘটনা ঘটে গেছে কে বলতে পারবে? এই যে রাশিটা যোগ করা হলো, এটা কিন্তু একটা টাইম ফ্যাক্টর। এই রাশিটা যোগ করার পরে কি ওই কণাটার সরণের মান কি পরিবর্তন হয়েছে, নাকি তোমার ওই কণাটা একটা পূর্ণ গতি সম্পন্ন করে আবার ওই স্থানে আসছে বলেই তুমি আবার ওই সরণটা ফিরে পেয়েছো বলো তো? ইয়েস স্যার, ওইটাই। তাহলে আমরা কি বলতে পারি? এই যে রাশিটা যোগ করা হলো সময়ের সাথে আরেকটা মানে ফ্যাক্টর যে যোগ করা হয়েছে, এটাকে তাহলে আমরা কি বলবো? তাহলে নিশ্চয়ই 2 পাই বাই পর্যায়কাল। ওমেগা এই পর্যায়কাল সময়কাল অতিক্রম করে যে স্থানে ছিল এটা পূর্ণ গতি সম্পন্ন করে আবার ওই স্থানে ফিরে আসছে বলেই ওই সরণটা আবার ফিরে পেয়েছো। এই জন্য আমরা এই যে 2 পাই বাই ওমেগা যে রাশিটা আমরা এখানে যোগ করেছি সেটাকে আমরা কি বলবো? পর্যায়কাল। তার মানে আমরা টি ইকুয়াল টু কি লিখবো? 2 পাই ডিভাইডেড ওমেগা, দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড, আর ওমেগা মানে হচ্ছে রুট ওভার কি কে ডিভাইডেড এম, মনে আছে? ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত ধরেছিলাম আমরা? কে ডিভাইডেড এম। তাহলে ফাইনালি আমরা এখান থেকে টি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2 পাই রুট ওভার এম ডিভাইডেড কে। এই যে সমীকরণটা আমরা পেলাম, এটাই হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে পর্যায়কালের সমীকরণ। আর কম্পাঙ্কের ক্ষেত্রে কি হয় বলো? এফ ইকুয়াল টু কি 1 বাই টি, ওই যে কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের বিপরীত। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে? 1 বাই 2 পাই রুট ওভার কে উপরে যাবে আর এমটা কোথায় আসবে? নিচে আসবে। এই যে সমীকরণ আমরা পেলাম, এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি? স্পন্দন গতি সমান কণার পর্যায়কাল বের করতে পারি। আর পর্যায়কাল পেয়ে গেলে তার 1 বাই টি করলে আমরা কি পেয়ে যাব? কম্পাঙ্ক পেয়ে যাব। এখন বলো, কম্পাঙ্ক পেয়ে যাব। হ্যাঁ, এখন বলো এই যে সমীকরণটা আমরা যেটা বের করলাম, এই সমীকরণে যেমন আমি যদি একটা প্রশ্ন করি, এই সমীকরণগুলোতে দেখো তো স্পন্দন গতি সমান কণার বিস্তার কি আছে? এ কি আছে দেখো তো? না স্যার। নাই। তাহলে আমরা কি বলতে পারি? ধরো স্পন্দন গতি সমান একটি কণার বিস্তার এ, এবং এই অবস্থায় তার পর্যায়কালটি কম্পাঙ্ক হচ্ছে এফ। এখন যদি আমি বিস্তার ধরো তুমি 3 গুণ করলা, 3a করলা, বা এ বাই অর্ধেক করে দিলে, তাহলে সেই ক্ষেত্রে পর্যায়কাল বা কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হবে বলো? স্যার একই রকম থাকবে। পরিবর্তন হবে না। স্যার একই রকম থাকবে স্যার। পান্থ বলতেছে একই রকম থাকবে। ভেরি গুড। এটার কোনো পরিবর্তন হবে না। সবাই বলতে পেরেছে এটার কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ উক্ত সমীকরণগুলোতে স্পন্দন গতি সমান কণার বিস্তার অনুপস্থিত। সুতরাং স্পন্দন গতির ক্ষেত্রে পর্যায়কাল এবং কম্পাঙ্ক বিস্তারের উপরে নির্ভর করে না। তাহলে এটা কার উপরে নির্ভর করে বলো? সমীকরণ থেকে বলো, সমীকরণ থেকে বলো। স্যার ভর আর তার ভরের উপর স্যার। একটা হচ্ছে যে তোমার টি সমানুপাতিক রুট ওভার এম, আর আরেকটা হচ্ছে তোমার টি সমানুপাতিক 1 বাই রুট ওভার কে।
তার মানে তোমার এটা 1 নাম্বার আর এটা হচ্ছে তোমার 2 নাম্বার। তার মানে স্পন্দন গতির ক্ষেত্রে পর্যায়কাল দুইটা রাশির উপরে নির্ভর করে, একটা হচ্ছে ভরের উপরে আর একটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের উপরে বা বল ধ্রুবকের উপরে, কিন্তু এটা বিস্তারের উপরে নির্ভর করে না। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো সবাই। জি জি স্যার। স্যার। আচ্ছা, এবারে বলো তো আমরা এখানে যে চিত্রটা নিয়েছি, চিত্র দিয়ে আমরা কয়েকটা অঙ্ক করতে চাই। আচ্ছা বলো তো, আমরা এখানে যে চিত্রটা নিলাম, এই চিত্রে যে স্প্রিং যুক্ত করা হয়েছে, মানে লাগানো হয়েছে, ব্যবহার করছি, এই স্প্রিং এর ধরো স্প্রিং ধ্রুবকের মানটা আমি বলে দিচ্ছি, দেখি কে পারো তোমরা। ধরো এই স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে, ধরো কে এর মানটা বলা আছে 40 নিউটন পার মিটার, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের মান। আর ডান পাশে যে এম ভরে কণা যুক্ত করেছে তার ভরটা বলা আছে ধরো 5 কেজি, এইটা বলা আছে। এখন ওই স্প্রিংটাকে সাম্যাবস্থা হতে ডানে অথবা বামে সর্বাধিক 10 সেন্টিমিটার দূরত্ব টেনে ছেড়ে দেওয়া হলো। কত দূরত্ব টেনে ছেড়ে দিয়েছো সর্বোচ্চ? সাম্যাবস্থা হতে কত 10 দূরত্ব? সেন্টিমিটার। 10 10 সেন্টিমিটার। সেন্টিমিটার। তাহলে বলো তো ওই 10 সেন্টিমিটারটাকে আমরা কি নামকরণ করব বলো, কে বলতে পারে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই 10 সেন্টিমিটারটাকে আমরা কি বলবো বলো? সর্বাধিক বিস্তার। বিস্তার। স্যার এ ভেরি বলবো স্যার, গুড, এ। ভেরি গুড, বিস্তার। এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করব। তাহলে অঙ্কের ভাষার মধ্যে বলা থাকবে এইভাবে যে 14 নিউটন পার মিটার স্কয়ার স্প্রিং ধ্রুবকের কোন একটি স্প্রিং এর মুক্ত প্রান্তে 5 কেজি ভরে একটি কণা যুক্ত করে ওই কণাটিকে সাম্যাবস্থা হতে সর্বাধিক 10 সেন্টিমিটার দূরত্ব টেনে ছেড়ে দিলে এটি সর্বোচ্চ 10 মিটার দূরত্ব নিয়ে ডানে বামে স্পন্দিত হয়। এই পর্যন্ত উদ্দীপক বলা আছে। এখন এক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে তাহলে কণাটার বিস্তার কত, তাহলে তুমি কি বলবে? 10 সেন্টিমিটার। ওই যে সাম্যাবস্থা হতে স্যার সর্বাধিক 10 যে দূরত্ব সেন্টিমিটার। সেটা 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। এখন এখান থেকে কি কি চাওয়া হচ্ছে সেটা একটু ভালো করে খেয়াল করো। প্রথমে তোমার এখানে বের করতে বলা হচ্ছে যে তোমার ভি ম্যাক্স কত, ভি ম্যাক্স কত বা এ ম্যাক্স কত। এগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে বলো? সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ কি ত্বরণ। ত্বরণ। উত্তর দাও, উত্তর দাও, কিভাবে বের করব? স্যার ভি ম্যাক্স হচ্ছে স্যার এ ওমেগা, আর স্যার এ ম্যাক্স হচ্ছে স্যার ওমেগা স্কয়ার এ। ভেরি গুড। আচ্ছা, আমরা একটা একটা করে আগাই। ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। সো হোয়াট ইজ ওমেগা? ওমেগা মানে আমরা কি লিখতে পারি? 2 পাই ডিভাইডেড টি ইনটু এ, জি স্যার। রাইট? সো হোয়াট ইজ, হোয়ার ইজ টি? টি কিন্তু আমরা বের করতে পারি, খেয়াল করো। টি ইকুয়াল টু 2 পাই ফার্স্ট পাই রুট ওভার এম বাই কে। এই যে কিছুক্ষণ আগে যে সমীকরণটা আমরা বের করেছি, কই? এই যে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। এখন নিজেরাই পারবে নিশ্চয়ই, আমাকে আর বলার প্রয়োজন নাই। টি 2 পাই মানে হচ্ছে 3.14, এম এর মান হচ্ছে কত কেজি দিয়েছে তুমি? 5 কেজি। আর কে স্প্রিং বল ধ্রুবকের মান কত? 40। এইটা ক্যালকুলেশন করলে সামথিং সেকেন্ড তুমি টি এর মানটা পেয়ে যাবে। এই টি এর মানটা এখানে অ্যাপ্লাই করো, খেয়াল করো। আর পাই এখানে 3.14 লিখবা। আর এ মানে কি? বিস্তার। বিস্তার কত বলা আছে? 10 সেন্টিমিটার, মিটারে নিয়ে যাবে, এটা 0.1 মিটার। তাহলে ক্যালকুলেশন করে সর্বোচ্চ বেগ কত এটা বের করতে পারবে কিনা এটা আমাকে জানাও সবাই। জি জি স্যার। স্যার। আচ্ছা, আচ্ছা, সর্বোচ্চ বেগ পেয়ে গেলে সর্বোচ্চ ত্বরণ ইজি, সেম জিনিস, কিন্তু সমীকরণ একটু পার্থক্য আছে। এ ম্যাক্স দ্যাট ইজ ইকুয়াল টু কি? ওমেগা স্কয়ার এ। স্কয়ার। ওমেগা স্কয়ার এ। তাহলে আমার এখানে কি হবে? ওমেগা মানে 2 পাই বাই টি, তার উপরে স্কয়ার করতে হবে, তার মানে 4 পাই স্কয়ার ডিভাইডেড টি স্কয়ার ইনটু এ। তার মানে আমার আলটিমেট এখানে টি এর মানটা বের করে নিতে হবে, পর্যায়কালটা বের করে নিতে হবে। নিয়ে এই সমীকরণগুলো ব্যবহার করলে আমরা কি পেয়ে যাব? সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ ত্বরণ পেয়ে যাব। এই প্রশ্নটার ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা এটা আমাকে বলো। না স্যার। না স্যার, clear। এবারে প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন নাম্বার 2 বলা হচ্ছে যে x ইকুয়াল টু বলা হচ্ছে যে তোমার ধরো 3 সেন্টিমিটার দূরত্বে, এত দূরত্বে v ইকুয়াল টু হোয়াট, a ইকুয়াল টু হোয়াট, বলো এখন। তাহলে কার সাপেক্ষে বেগ চাওয়া হয়েছে বলো, রেসপন্স করো। টি এর সরণের সাপেক্ষে। সাপেক্ষে। সরণের স্মরণের টি সাপেক্ষে। এর সাপেক্ষে বললো ভুলে, এটা সরণের সাপেক্ষে চাওয়া হয়েছে। তো সরণের সাপেক্ষে বেগ চাইলে এখন আমরা কোন ফর্মুলা জানি? ভি ইকুয়াল টু বেগের যেটা ওমেগা রুট ওভার কি এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা অ্যাপ্লাই করো। আর অঙ্কগুলো করে নিতে হবে কিন্তু তোমাদের। আর এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এই যে এক্স এর মানটা 3 সেন্টিমিটার, সেন্টিমিটার মিটারে নিয়ে আসতে হবে কিন্তু। তাহলে এক্স এর মানটা এখানে অ্যাপ্লাই করবে। আর ওমেগা আমাদের জানা আছে 2 পাই বাই টি, ক্যালকুলেশন করলে আমরা এই সমীকরণ ব্যবহার করে বেগ পেয়ে যাব। আর এই সমীকরণ ব্যবহার করলে আমরা কি পেয়ে যাব? ত্বরণ পেয়ে যাব। দেখো সিম্পল, ভেরি সিম্পল। বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো। জি স্যার। তাহলে আমরা বেশ কিছু অঙ্ক করতেছি কিন্তু। আমরা পর্যায়কাল বের করলাম, সর্বোচ্চ বেগ সর্বোচ্চ ত্বরণ বের করলাম। এরপরে আমরা কি বের করলাম? তোমার সরণের সাপেক্ষে যদি বেগ চাই বা ত্বরণ চাই সেই বিষয়গুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম।
এবার আমরা আরেকটা রাশি বের করতে পারি, সেটা কি বলতো? যদি বলা হয় তোমার যে সামথিং সেকেন্ড মানে সময় পরে বেগ কত, ত্বরণ কত, সামথিং সময় পরে, মানে ধরো এখানে আমি বলে দিলাম যে ধরো তোমার 1 মিলি সেকেন্ড পরে, 1 মিলি সেকেন্ড, তো 1 মিলি সেকেন্ড মানে কি 1 × 10⁻³ সেকেন্ড, তাহলে এত সেকেন্ড পরে বেগ কত, ত্বরণ কত, সময় সাপেক্ষে চাওয়া হচ্ছে। সো হোয়াট ইজ ইকুয়েশন? ইভেন সরণও কত সেটা বের করতে পারো। তাহলে সরণ যদি চাওয়া হয় তাহলে কি লিখবে? x = a sin ω t। বেগ বের করার সময় কি লিখবে? v = ω a cos of ω t। আর ত্বরণ বের করার সময় কি লিখবে? a = -ω² a sin of ω t। দেখো তো সবগুলো রাশির মান জানা আছে কিনা এটা আমাকে বলো, একটু রেসপন্স করো। Yes, sir. জি স্যার, জানা আছে। টি এর মান জানা আছে না, ক্যাপিটাল টি জানা আছে না, তো ক্যাপিটাল টি জানা থাকলে তো আমরা ওমেগা পেয়ে যাব। বা এই ওমেগা মানে কি লিখবে? 2π/T লিখবে। আর এই ছোট হাতের টি হচ্ছে যে 1 মিলি সেকেন্ড। দেখো অনেক ভালো একটা অঙ্ক করানো হলো, সবগুলো তথ্যের মধ্যে চলে এসেছে। আমরা কিভাবে সময়ের সাপেক্ষে বা স্থানের সাপেক্ষে বেগ, ত্বরণ, সরণ এগুলো বের করতে পারি, এটা এই টপিক থেকে পড়ানো হলো। এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো। জি স্যার। আচ্ছা, Yes, sir. এবার আমরা এখন বেশ কিছু লেখচিত্রের দিকে আমরা একটু ধাবিত হব। শুরুতে আমরা গত লাস্ট ক্লাসে আমরা যে বল পেয়েছিলাম সেটা দেখে এটা বলতে পারো কিনা F = -kx। বলো তো এই বলটার নাম কি? আর F = যদি আমরা +kx লিখি তাহলে এই বলটার নাম কি? কে পারবে বলো? কথা বলে থেমে যেও না, হ্যাঁ একটু বলতে থাকো, না বললে প্রথমটা কি? আগানো যায় না। Sir, প্রথম প্রথমটা প্রত্যয়নী বল আর পরেরটা হলো স্যার বল। spring ball. বলো ভালো করে বলো, কথা পরিষ্কার আসে নাই। Sir, প্রথমটা স্যার প্রত্যয়নী বল, তারপরটা স্যার তারপরেরটা নাই, তাই না? এই হচ্ছে লেখাপড়ার অবস্থা তোমাদের। কাজশক্তি ক্ষমতা অধ্যায় এগুলো পড়িয়ে এসে এখন মানে কিছুই পারো না। যাক, বাম পাশেরটা হচ্ছে প্রত্যয়নী বল বা পুনরানয়ন বল বা স্থিতিস্থাপক বল বা বাধাদানকারী বল বা স্প্রিং বল বামেরটা, ডানেরটা হচ্ছে প্রযুক্ত বল, অ্যাপ্লাইড ফোর্স। আচ্ছা, তো এখন আমরা এক্ষেত্রে বলটা কার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে? সরণের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। সুতরাং বল বনাম সরণ লেখচিত্র যদি আমরা করতে চাই তাহলে আমাদের এখানে তিনটা কন্ডিশন আমরা এখানে ইউজ করি। এক নম্বর কন্ডিশন হচ্ছে সাম্যাবস্থা x এর মান কত? 0। এরপরে ডানে সর্বোচ্চ অবস্থান x এর মান কত হবে? +a। আর বামে সর্বোচ্চ অবস্থান x = কত ধরে নিব আমরা? -a। এই তিনটা কন্ডিশন ব্যবহার করে সরণের লেখচিত্রগুলো করতে হয়। তো এটা হচ্ছে ধরো তোমার +a, বামে এটা হচ্ছে মূল বিন্দু 0 আর এইটা হচ্ছে তোমার -a। এখন বলো এই সমীকরণ ব্যবহার করে একটু বলতে থাকো, যে পারো সে বলো। x এর মান যদি 0 হয় তাহলে বলের মান কত? দেখো প্রত্যয়নী বলটা করো আগে। x এর মান 0 হলে f কত? 0। 0 স্যার। তাহলে শুরু কোথায়? একটু 0 বলে থেমে যাও কেন? তাহলে গ্রাফটা শুরু হবে কোথায়? বলতে থাকো কথাগুলো। মূল বিন্দুতে। তাহলে গ্রাফটা শুরু হচ্ছে মূল বিন্দুতে। এবারে আচ্ছা আমি দ্রুত আগাই, তাহলে তোমরা অতটা ইন্টারেস্টেড না, আগ্রহী না। 0 এবার x মূল এর মান বিন্দু থেকে x এর মান +a হলে f এর মান কত হবে? x এর মান +a হলে f এর মান কত হবে? -ka হবে। তাহলে +a এখান থেকে কোন দিকে যেতে হবে? যেহেতু -ka তার মানে নিচের দিকে যেতে হবে। ধরো এটাই হচ্ছে তোমার সেই পয়েন্ট। এবার x এর মান যদি -a হয় তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা +ka হবে। তাহলে -a এই পয়েন্ট থেকে আমাদের উপরের দিকে যেতে হবে। তাহলে এই যে এটা যোগ করে দিলে এইরকম একটা লেখচিত্র তৈরি হবে। এবার আমরা এটাকে একটু সুন্দর করে আমরা একটু দেখাতে পারি। এটা হচ্ছে তোমার +ka আর নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার -ka। এই যে লেখচিত্র তৈরি হলো এটা হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে বল বনাম সরণ লেখচিত্র। আর যদি প্রযুক্ত বল বনাম সরণ লেখচিত্র বলে তাহলে তোমার এটা দেখো এই লেখচিত্রটা হচ্ছে তোমার সেকেন্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টে এসছে, খেয়াল করো। আর ডানের যে লেখচিত্রটা সেটা প্রযুক্ত বল বনাম সরণ। এটা যদি করতে চাও তাহলে x = 0 কোথায়? মূল বিন্দু এখানে থাকবে। x = +a মানে এইটা +a, এটা হচ্ছে +a। তো সেখান থেকে বলের মান কত হবে? +ka হবে। তাহলে সেটা কোন দিকে যাবো? আমরা উপরের দিকে যাবো, এই পয়েন্ট। আর x = -a ধরো তোমার এই পয়েন্ট। এখান থেকে কোন দিকে যেতে হবে? f = -ka হয়ে যাবে, তার মানে এটা নিচের দিকে যেতে হবে। তার মানে এটা ফার্স্ট এবং কোন কোয়াড্রেন্টে যাবে? থার্ড কোয়াড্রেন্টে যাবে। তাহলে এটা একটু সুন্দর করে দেখাবে, এটা লেভেলিং করে দিবে, এখানে লেভেলিং করে ওইখানে বলের মানগুলো দেখাবে এটা।
তাহলে বামেরটা হচ্ছে প্রযুক্ত তোমার প্রত্যয়নী বল বা বাধাদানকারী বল বা স্প্রিং বল বা স্থিতিস্থাপক বল বনাম সরণ লেখচিত্র, আর ডানেরটা হচ্ছে প্রযুক্ত বল বনাম সরণ লেখচিত্র। তো দেখো এই দুটো লেখচিত্রের ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো আমাকে। না স্যার নাই। আচ্ছা, এবারে চলে আসে আমরা এখানে সরণের লেখচিত্র যদি করতে চাই, সরণ এক্স ইকুয়ালটা আমরা সাইন ফাংশনটা নিয়ে করি, এ সাইন ওমেগা টি। বলে সাইন ফাংশনের লেখচিত্র নিশ্চয়ই তোমরা জানো, সাইন ফাংশনের লেখচিত্র কি বলো? এটা টি সময়ের সাপেক্ষে, মূলবিন্দুগামী। তো আমরা একটু বাউন্ডারি টেনে দিচ্ছি, এই নিচে একটা বাউন্ডারি টেনে দিতে হবে। বলো তো সরণের সর্বোচ্চ মান কত? ধনাত্মক দিকে প্লাস এ আর ঋণাত্মক দিকে মাইনাস এ, আর এটা হচ্ছে মূল বিন্দু 0। এবারে টি যদি 0 হয়, টি যদি 0 হয় তাহলে সরণের মান কত হবে? 0 হবে, তার মানে এটা শুরু হবে মূল বিন্দুতে। এবারে টি এর মান যদি বৃদ্ধি পেতে থাকে, টি যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এবারে এই মান যদি বৃদ্ধি পায়, তাহলে সাইনের মানও কি হয়? বৃদ্ধি পায়। তার মানে এইরকম একটা লেখচিত্র তৈরি হবে, এটা সাইন ফাংশনের লেখচিত্র। জানো, এগুলো জানা আছে তোমাদের? এটা হ্যাঁ স্যার। স্পন্দন গতির ক্ষেত্রে কি বনাম কি লেখচিত্র? এটা বেগ সরণ বনাম সময় লেখচিত্র। আচ্ছা, এবারে তোমরা নিজেরা এখন বলো বেগ বনাম সময় লেখচিত্র করতে গেলে কি করব আমরা? বেগের সমীকরণে চলে যাও, ভি ইকুয়াল টু ওমেগা এ কজ অফ কত? ওমেগা টি। তাহলে এখন আমি নিশ্চয়ই তোমরা বলতে পারবে এখানে এটা সময় টি, আর এদিকে দিয়ে দাও বেগ ভি, লেভেলিং করে নাও। বেগের সর্বোচ্চ মান হচ্ছে ধনাত্মক দিকে প্লাস ওমেগা এ, আর ঋণাত্মক দিকে সর্বোচ্চ মান কত বলো? এটা ডিরেকশন বোঝানো হয়, ঋণাত্মক দিকে হচ্ছে মাইনাস ওমেগা এ, এটা মূল বিন্দু 0। এবারে টি যদি 0 হয় তাহলে লেখটা শুরু হবে কোথা থেকে? মূল বিন্দু থেকে নাকি? না স্যার, cos স্যার 1 হয়ে যাবে, মানে স্যার প্লাস ওমেগা এ 1 হয়ে যাবে, তাহলে প্লাস ওমেগা এ, তাহলে কোথায়? এই যে সর্বোচ্চ এই বিন্দু থেকে শুরু হবে, এবার এখান থেকে শুরু হয়ে নিচের দিকে যাবে, এরকম ভাবে নিচের দিকে যাবে। এটাই হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে বেগ বনাম সময় লেখচিত্র। এবারে চলে এসো ত্বরণের ক্ষেত্রে, আমরা যদি ত্বরণ বনাম সময় লেখচিত্র করতে চাই তাহলে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন অফ কি? ওমেগা টি। ওই সমীকরণগুলো কিন্তু লিখতে হবে যেটা আমরা প্রতিপাদন করে এসেছি। তাহলে এটা সাইন ফাংশন এসছে, কিন্তু এটার পূর্বে একটা মাইনাস সাইন আছে, খেয়াল করো। তাহলে আমরা এখানে কিভাবে লেখচিত্রটা ড্রয়িং করতে পারবো? কে পারবে বলো? এইদিকে সময় টি আর এইদিকে হচ্ছে তোমার ত্বরণ এ, এটা মূল বিন্দু 0, ধনাত্মক দিকে ত্বরণের সর্বোচ্চ মান হচ্ছে কত? প্লাস ওমেগা স্কয়ার এ, রাইট, আর নেগেটিভ দিকে ডিরেকশনটা যেটা সেটা কত? মাইনাস ওমেগা স্কয়ার এ। এবারে বলো টি যদি 0 হয় তাহলে আমার এ কত হবে? 0, তাহলে এটা শুরু হবে কোথা থেকে? মূল বিন্দু দিয়ে। এবারে টি এর মান যদি বৃদ্ধি পায়, টি ইকুয়াল যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড এভাবে চলতে থাকে, তাহলে সাইনের মানটা বৃদ্ধি পাবে, বাট এর পূর্বে কিন্তু একটা নেগেটিভ সাইন আছে, খেয়াল করো। তার মানে এটা নিচের দিকে হবে স্যার, উপরের দিকে যাবে না নিচের দিকে? নিচে থেকে উপরে যাবে। হ্যাঁ, তাহলে নিচে থেকে উপরে যাবে। নিচে থেকে উপরের দিকে যাবে। সো দিস ইজ দ্য গ্রাফ, দিস ইজ দ্য গ্রাফ। দেখো বুঝতে পেরেছি কিনা? একটু সুন্দর করে লেভেলিং করবে তোমরা এখানে এইগুলো, হ্যাঁ। আর এখানে সময়গুলো দেখাবে, এটা হচ্ছে তোমার পর্যায়কাল ক্যাপিটাল টি, এটা হচ্ছে তোমার টি ডিভাইডেড 2, এগুলো দিতে পারবে না তোমরা। আর এটা হচ্ছে কত? টি ডিভাইডেড 4, আর এটা কত? 3t/2, এইভাবে দেখাবে, হ্যাঁ। তাহলে এই যে লেখচিত্রগুলো তৈরি হচ্ছে, এগুলো কি আমরা কয়টা লেখচিত্র করেছি? এখানে তোমার 2টা লেখচিত্র আছে, বল বনাম সরণ। এরপরে আমরা সরণ বনাম সময় বের করলাম, বেগ বনাম সময় বের করলাম, ত্বরণ বনাম সময় বের করলাম। আচ্ছা, ত্বরণের ক্ষেত্রে আরেকটা লেখ আমরা খুব সহজে করতে পারি, সেটা হচ্ছে ত্বরণ বনাম সরণ লেখ করলে কি হবে বলো তো? এ ইকুয়াল টু কি? মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এটা হচ্ছে ত্বরণের সাথে সরণের সম্পর্ক। তাহলে আমরা এইদিকে এক্স দিয়ে দিব আর এইদিকে দিয়ে দিব ত্বরণ এ, এটা হচ্ছে প্লাস এ আর এদিকে হচ্ছে মাইনাস এ। বলো এখন নিজেরা বলো, এই সমীকরণটা এই যে কিছু আগে যেটা করেছি আমরা এফ ইকুয়াল মাইনাস কে এক্স, এটার অনুরূপ। তাহলে এটা লেখচিত্র যা ছিল এটা লেখচিত্র কি হবে? তাই হবে। কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ স্যার। দ্বিতীয় আর চতুর্থ কোয়াড্রেটিক। তাহলে এটা ওমেগা স্কয়ার এ আর নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এ। এই যে লেখটা, এটা হচ্ছে স্পন্দন গতির ক্ষেত্রে ত্বরণ বনাম সরণ লেখচিত্র। তো আরেকটা লেখচিত্র আছে বেগ বনাম সরণ লেখচিত্র, তো সেটা আমরা আজকে হবে না, আমরা নেক্সট ক্লাসে করাবো। তোমরা যদি পারো তোমরা বাসায় ট্রাই করবে। বেগ বনাম সরণ লেখচিত্র ভি ইকুয়াল টু ওমেগা এ ওমেগা রুট অফ আর এই যে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার